নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আবার সাফল্য দুবরাজপুর থানার পুলিশের। শেষ হলো ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন। পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান খয়রাশোলে। জয়দেবে মেলা ভাঙার পর পরিচ্ছন্নতার হাত লাগিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। লক্ষ্য ছানি অপারেশন শিবির সিউড়িতে। দুবরাজপুরের দরবেশের দরবারে আধ্যাত্মিক আলোচনা। আবারও সাফল্য দুবরাজপুর থানার পুলিশের। জাল লটারির পর্দা ফাঁসের পর এবার বিপুল পরিমাণ গাঁজা সহ কোডাইন সিরাপ উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিককে। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শনিবার 18 জানুয়ারি দুবরাজপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নতুন পল্লীর ডাঙালে একটি মুদিখানার দোকান থেকে মাদক দ্রব্য উদ্ধার করে। সেই দোকান থেকে উদ্ধার হয়েছে প্রায় 2.5 কেজি গাঁজা এবং 150 বোতল নিষিদ্ধ কোডাইন সিরাপ। গ্রেপ্তার করা হয়েছে শুকুল খান নামে দোকানের মালিককে। আজ রবিবার 19 জানুয়ারি তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি আগামী 22 জানুয়ারি তারিখ শিউড়ি আদালতে তোলার আদেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। এদিন তিনি আরও জানান, গতকাল অর্থাৎ 18/1/2025 তারিখে দুবরাজপুর থানার পুলিশ খবর পায় যে দুবরাজপুর ইসলামপুর যে নতুন পল্লী আছে সেখানে শুকুল খানের যে গ্রোসারি শপ আছে সেখানে বেশ কিছু এনডিপিএস ম্যাটেরিয়ালস বিক্রি হচ্ছে। সেই যেমন গাঁজা প্রায় 2.5 কেজি গাঁজা এবং 150 পিস বোতল, যার মধ্যে কোডাইন ছিল, সেইগুলো ইলিগালিভাবে রেখেছে এবং সেগুলোকে বিক্রির উদ্দেশ্যে রেখেছে। সেই খবর পেয়ে পুলিশ তার সেই গ্রোসারি শপে রেড করেন এবং রেড করলে তার কাছ থেকে 2.5 কেজি গাঁজা এবং 150 পিস বোতলের কোডাইন সেগুলো পাওয়া যায়, উদ্ধার হয় এবং শুকুল খানকে অ্যারেস্ট করে এবং আজকে লার্নেট দুবরাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ফরওয়ার্ড করেন এনডিপিএস অ্যাক্টের কেস দিয়ে। এবং আদালত আজকে সমস্ত দিক কনসিডার করে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক 3 দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেন। তদন্তকারী অফিসার 7 দিন পুলিশ কাস্টাডি চেয়েছিলেন, তার মধ্যে 3 দিন কনসিডার করে তাকে পুলিশ কাস্টাডিতে আদেশ দেন এবং সেই সঙ্গে আদেশ দেন 22/1/2025 তারিখে লার্নেট এডিশনাল ডিস্ট্রিক্ট সেশনস জাজ ফার্স্ট কোর্টে তাকে 22/1/2025 তারিখে পুনরায় তোলার জন্য আদেশ দিয়েছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির 3 দিনে যে রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল,
আজ রবিবার 19শে জানুয়ারি তা শেষ হলো। এই সম্মেলনে আসা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। 3 দিন বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং তার সুফল উঠে এসেছে। শত ব্যস্ততার সাথে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ রক্ত আন্দোলনে কর্মীদের সঙ্গে অংশগ্রহণ করেন। সেরকম আজকেও শেষ দিনে উপস্থিত ছিলেন গীতাঞ্জলি অডিটোরিয়ামে। এই রাজ্য সম্মেলনের আয়োজনে ছিল প্রত্যাশা তোমার আমার সবার, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রভৃতি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, প্রথমে রক্তদান নিয়ে আমি অত সচেতন ছিলাম না, কিন্তু বীরভূম জেলার যা রক্তদানের সৈনিক আছে তারা সকলে আমাকে উদ্বুদ্ধ করে এই কাজে। এবং আপনারা জানেন 2021 সালে পাপুইতে 9 দিনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম কন্টিনিউ। সেখানে 2000-এর বেশি ইউনিট ব্লাড কালেক্ট হয়েছিল। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ বিভিন্ন জেলার যে হসপিটালগুলো আছে তারা এসে রক্ত কালেক্ট করেছিল। কারণ তখন গ্রীষ্মের সময় ছিল, রক্ত সংকট দেখা দিয়েছিল। তারপর একটা মেগা ক্যাম্প করার কথা চিন্তা ভাবনা করেছিলাম এবং রাজ্য থেকে প্রায় 21টি হসপিটাল এসেছিল। 5000 ইউনিট ব্লাড কালেকশনের কথা ছিল, যদিও 5000 ইউনিট কালেকশন হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছি। এরপরও প্রতিনিয়ত এই ধরনের চেষ্টাগুলো করে থাকি, কারণ বীরভূম জেলার যারা প্রসূতি মা, যাদের রক্তের প্রয়োজন হয়, যারা মুমূর্ষু রোগী, যাদের রক্তের প্রয়োজন হয়, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, যাদের রক্তের প্রয়োজন হয়, এই রক্তগুলো যদি আমরা সকলে সমবেত হয়ে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাথে কাজগুলো না করি, মানুষকে ঠিকঠাকভাবে না বোঝাতে পারি, তাহলে মানুষ রক্ত দেবে না। আর বর্তমানে রক্ত কোনো কম্পিউটার বা কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি। মানুষের দেহ থেকে রক্ত কালেকশন করে সেটাকে অন্য মানুষের জীবনদান করা যায়। সম্ভবত এর থেকে মহৎ কাজ আর কিছু আছে বলে মনে করি না। কিন্তু আজকে এই যে রাজ্য সম্মেলন হলো বোলপুরের বুকে, সারা 23টা জেলা থেকে প্রতিনিধি এসেছিল, রাজ্যের বাইরেও অন্য প্রদেশ থেকেও প্রতিনিধি এসেছিল। ভাবতেও অবাক লাগছে এত বড় প্রোগ্রামে আমি নিজে থাকতে পারবো, আমি গর্ববোধ করছি। এবং গোটা বোলপুর পরিক্রমা করলো তারা, এবং বেশ 3 দিন ধরে প্রোগ্রামটা চলছে। তো মানুষ এতে সচেতন হবে এবং আগামী দিনে বীরভূম জেলার বুকে রক্ত সংকট দেখা দেবে না। আজকের এই মঞ্চের বা এই প্রোগ্রাম থেকে যেটুকু আমি উপলব্ধি করতে পারছি, বীরভূম জেলার যে সংগঠন যারা আছে 70টা সংগঠন এগিয়ে এসেছে। এইভাবে আগামী দিনে সংগঠন আরও আমাদের বাড়াতে হবে, তাহলে বীরভূম জেলার রক্ত সংকট কোনোদিন দেখা দেবে না। এবং বীরভূম জেলা থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা রক্তের সাপ্লাই দেবো, এটাই আমাদের আগামী দিনের ইচ্ছা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় ও খয়রাসোল সবুজ সংঘের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী শুরু হয়েছে পথ ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান। উল্লেখ্য, গত 17 জানুয়ারি থেকে শুরু হয়েছে পথ ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান, চলবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত। আজ রবিবার 19 জানুয়ারি বীরভূম জেলার খয়রাসোল থানার খয়রাসোল সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে উক্ত বিষয়ে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা,
পাশাপাশি স্থানীয় ক্লাব প্রাঙ্গণ থেকে ব্যানার সহযোগে পদযাত্রা বের হয়। পথ নিরাপত্তাজনিত বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভা থেকে উঠে আসে যেভাবে দিনের পর দিন সচেতনতার অভাবে পথ দুর্ঘটনা ঘটেই চলেছে, তা প্রতিরোধের ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে পথ চলাচল করতে হবে। সেই সমস্ত রকম পথ দুর্ঘটনার কথা মাথায় রেখে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি ও প্রচার অভিযান চালানোর লক্ষ্যে বেশ কিছু যুবকদের হাতে জার্সি ও টুপি তুলে দেওয়া হয়। উৎসাহ উদ্দীপনা সহকারে যুবকরা পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তায় হাঁটেন। সঙ্গে ছিলেন বিধায়ক অনুপ কুমার সাহা, সবুজ সংঘের সম্পাদক ভজহরি রজক, করুণাময় কর্মকার, লোকনাথ রক্ষিত সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের মকর সংক্রান্তির জয়দেব মেলা শেষ হয়েছে। 13ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি সরকারিভাবে 4 দিনের মেলা হলেও এখনও চলছে ভাঙা মেলা। এই কদিনে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড়ে নোংরা ও আবর্জনায় ভরে ওঠে এলাকা। মেলা ভাঙার পর এক পক্ষকাল অতিষ্ঠ হয়ে যান স্থানীয় মানুষজন। তবে সমাজ কল্যাণের লক্ষ্যে পূর্ণভূমি জয়দেব কেন্দুলের মেলা স্বেচ্ছায় পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছে শ্রী সত্য সাঁই সেবা সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সরকারিভাবে জয়দেব মেলা পরিষ্কারের বরাত থাকলেও খুঁটিনাটি পরিষ্কারের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থেকে যায়। আজ রবিবার 19শে জানুয়ারি শ্রী সত্য সাঁই সেবা সংস্থার 100 জনের একটি সেবা দল জয়দেব মেলার বিভিন্ন প্রান্ত ঝাঁটা হাতে সাফাই করেন, পরিষ্কার করেন অলিগলি, নালা নর্দমা পর্যন্ত। সাদা পোশাক পরিহিত সংস্থার এই কর্মীরা ঝাঁটা, বালতি ও ঠেলাগাড়ি নিয়ে নোংরা মুক্ত করেন মেলা প্রাঙ্গণের বিভিন্ন এলাকা। বিনা পারিশ্রমিকে এমন স্বেচ্ছাশ্রমে এলাকার মানুষের নজর কাড়ে। তাদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। জয়দেব কেন্দুলির মেলা ছাড়াও পাথরচাপুরীর মেলা, তারাপীঠে কৌশিকী অমাবস্যার মেলা, মল্লারপুর নিমতলা মেলায় সংস্থার সেবাদল পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়। এদিন স্বেচ্ছাসেবী সংস্থার কোঅর্ডিনেটর চন্দ্রশেখর মুখার্জি জানান, আসছি শ্রী সত্য সাই সেবা সংস্থা বীরভূম জেলার পক্ষ থেকে। আমরা এখানে 2012 সাল থেকে এই কাজটা করছি কম বেশি। আমরা আগে মেলার চলাকালীন আসতাম, তারপর এখন মেলা চলাকালীন আসাতে একটা সমস্যা হচ্ছিল যে যখন মানুষের যে র্যাশ থাকে, ভিড় থাকে, তাতে সাধারণ মানুষের একটু অসুবিধা হতো ধুলো টুলো ওড়াতে। তারপর আমরা নির্দিষ্ট করলাম, ঠিক করলাম যে এখানে আসবো আমরা এমন সময় যখন মেলা শেষ হয়ে যাবে। তারপর যে জঞ্জাল আবর্জনা পড়ে থাকে অবশিষ্ট, আমরা চেষ্টা করি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার জন্য। বীরভূম জেলায় নলহাটি থেকে রাজনগর পর্যন্ত প্রায় 13টি জায়গা থেকে আমাদের 100-র ওপর ভলেন্টিয়ার বা সেবাদল আমাদের কথা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। এবং আজকে সারাদিনের কর্মসূচি রয়েছে। আমাদের মাধ্যমে আমরা সমাজকে পরিষ্কার করে রাখার চেষ্টা করব। আমরা সব দিক থেকে বিভিন্ন রকমের সহযোগিতা পাই এবং এই কাজ আগামী দিনেও আমরা করে রাখার জন্য বদ্ধপরিকর। না, আমরা যেহেতু শ্রী সত্য সাই সেবা সংস্থার রুলস অনুসারে আমাদের এই ধরনের সম্পূর্ণ কাজগুলি সেবামূলক কাজ এবং এটা আমরা আমাদের নিজেদের আনন্দের জন্য করি এবং নিঃস্বার্থে করি। এটা আমরা 2012 সাল থেকে কাজ চলছে আমাদের, আজকে 2025 চলছে জয়দেবের মাটিতে। এছাড়াও আমাদের জেলাতে পাথরচাপড়ি যে মেলা হয়, আমাদের তারাপীঠের যে কৌশিকী অমাবস্যার পর যে মেলা হয়, এই ধরনের কর্মসূচি ওখানে একই রকম কর্মসূচি আমরা করে থাকি। বার্তা বলতে সাধারণ মানুষ তো উপকৃত হয়, আর আমি একটু আগে বললাম আমরা নিজেরাও খুব আনন্দ পাই, আর সর্বোপরি এই সমাজকে পরিষ্কার রাখার যে বার্তা, এটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ারও একটা চেষ্টা এর মাধ্যমে থাকে। আমার নাম চন্দ্রশেখর মুখার্জি। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুলি।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকর্মী স্বর্গীয় পূজ্যপাদ অসীমানন্দ সরস্বতী পুরুলিয়া জেলার রামচন্দ্রপুরে প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি চক্ষু হাসপাতাল। সেটি বহু বছর ধরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অপারেশন এবং চশমাসহ ওষুধপত্র দিয়ে মানুষের সেবা করে চলেছে। আজ রবিবার 19শে জানুয়ারি সিউড়িতে অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরের সেবা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় চক্ষুর ছানি অপারেশন শিবির। এতে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্তের 150 জন দুস্থ সাধারণ মানুষ। আগামীকাল সোমবার 20শে জানুয়ারি তাদের বাসে করে নিয়ে যাওয়া হবে ওই হাসপাতালে। সেখানে থাকা, খাওয়া, যাওয়া আসা সবই বিনামূল্যে করা হবে। এই চক্ষুছানি অপারেশন শিবিরে উপস্থিত ছিলেন শিশু মন্দিরের সভাপতি লক্ষণ বিষ্ণু, সহ সভাপতি স্বপন চক্রবর্তী, প্রধান আচার্য নির্মল ঠাকুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শিশু মন্দিরের কোষাধ্যক্ষ দেবব্রত মাহান্ত জানান, 19শে জানুয়ারি 2025 তারিখ রবিবার অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দির সোসাইটির উদ্যোগে রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের পূর্ণ সহযোগিতায় এক বিনা খরচে ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছে। বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 জন রোগী এই শিবিরে উপস্থিত হয়েছেন। এখানে রোগীদের যাওয়া আসা, থাকা, খাওয়া খরচ এবং চশমা অপারেশন সব কিছুই বিনামূল্যে ব্যবস্থা করা হবে। দেবব্রত মহান্ত, কোষাধ্যক্ষ, অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দির সোসাইটি। পাশে আছেন মাননীয় শ্রী লক্ষণ বিষ্ণু, অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরের সভাপতি। বাঁদিকে আছেন মাননীয় শ্রী স্বপন চক্রবর্তী, অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরের সহ সভাপতি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের অজয় নদের তীরে বসেছিল 3 দিনের জয়দেব কেন্দুলি মেলা। একসময় প্রচুর বাউল শিল্পীরাই মেলায় আসতেন এবং গান গাইতেন, যে কারণে মেলাকে বাউল মেলাও বলা হয়। এই 3 দিনের জয়দেব মেলা শেষে চিরাচরিত প্রথা মেনে পরবর্তী 3 দিনের জন্য দুবরাজপুরের পাহাড়েশ্বরের পাশে থাকা দরবেশ পাড়াতে আউল, বাউল, সাঁই, দরবেশ, ফকির, সাধু, বৈষ্ণব এসে জমায়েত হন। রীতি মেনে বিগত প্রায় 500 বছর ধরেই বাউল, লোকগীতি ও আধ্যাত্মিক আলোচনার আসর অনুষ্ঠান হয়ে আসছে। এই দরবেশ পাড়াতেই রয়েছে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধি। রীতি মেনে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধিস্থলে প্রতি বছর মাঘ মাসের 3 থেকে 5 তারিখ পর্যন্ত 3 দিন বসে বাউল গানের আসর। আর এই বাউল গানের আসরে অংশগ্রহণ করেন অজস্র বাউল শিল্পীরা। এই বাউল শিল্পীদের অংশগ্রহণে এই শহরে বাউলের আসরের সাথে জয়দেব মেলার সাদৃশ্য দেখা যায়। জয়দেব মেলা থেকে দরবেশ বাবার আগ্রায় আসার জন্য সাধু সন্ত, আউল, বাউল, সাই, দরবেশের নিমন্ত্রণ জানানো হয় জয়দেব মেলা প্রাঙ্গণের আগ্রায়। আর সেই নিমন্ত্রণ পেয়েই তারা আসেন দুবরাজপুরের পাহাড়েশ্বরের পাশে থাকা দরবেশ বাবার আগ্রায় চলে আসেন। জয়দেব মেলা সমাপ্তির পর জয়দেব মেলা প্রাঙ্গণ থেকে বাউল গানকে সঙ্গী করে এই সমস্ত মানুষেরা জমায়েত করেন দরবেশ বাবার আগ্রায়। শুধু বীরভূমের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরাই আসেন তাই নয়, এমনকি ভিন রাজ্য আসাম, ঝাড়খণ্ড, বোকারো এবং ভিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ প্রতি নানান স্থান থেকে তারা আসেন। আর বাউল প্রেমীরাও ছুটে আসেন এখানে, তাদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। আউল, বাউল, সাঁই, দরবেশ, ফকির, সাধু, বৈষ্ণবদের পাশাপাশি এখানে প্রচুর সাধারণ মানুষ ও ভক্ত আসেন এবং প্রসাদ গ্রহণ করেন। 3 দিনের পুরো খরচাটাই চলে নগর ভিক্ষায়। সরকারিভাবে কোনো সাহায্য মেলে না। দুবরাজপুর পৌরসভা 2 দিনের 2 ট্যাঙ্কি জল দেয়। স্থানীয় কাউন্সিলর কিছু দেয় বলে জানান দরবেশ বাবার আগ্রার সেবাই শ্রীবাস দাস বৈষ্ণব। এদিন তিনি আরও জানান, জয়দেব বাবার দরবেশ বাবার ভালোবাসা টানে আসে। এইখানে মানুষ আসে বহু 500 বছর 600 বছরের পুরনো আশ্রম এটা। এইখানে এই জন্যই আসা যে অটল বিহারী দরবেশ আশ্রমটাকে সবাই নিজের বুকের মধ্যে রেখেছে, ওই জন্য তার টানে অবশ্যই আসে এখানে। হ্যাঁ, এনাদেরকে যে পদে নিমন্ত্রণ করে আসতে হয় জয়দেব মেলাতে, আমি যে নিমন্ত্রণ করে আসি, আগে বাবারা যেত, দাদুরা যেত, এখন আমাকে যে নিমন্ত্রণ করে আসতে হয়। তারপরে এনারা মাঘের 3, 4, 5 এনারা এখানে আসেন। এই 3 দিন মাঘের 3 তারিখে আগমনী, 4 তারিখে গোসাইয়ের বড় মহোৎসব। সেদিন গোসাই জীবন্ত সমাধি নিয়েছিলেন, তার জন্য আজকের দিনটা, আজ 4 তারিখ মাঘের, আজকের দিনটাকে গোসাইয়ের কাছে সবাই গোসাইয়ের চরণ ধুলি নেওয়ার জন্য সবাই আসে। এখানে বাউল, কীর্তন, নানা রকমের পুরুলিয়া গানও, যেসব পুরুলিয়া যেগুলো আছে আগেকার, সেই সব গান হয়। এখান থেকে বাইরে থেকে আপাতত এখন 150-200টা ভক্ত এসেছে, সাধু আছে অনেক। এটা চলে পুরোটাই নগর ভিক্ষাই, কোনো সরকারি সাহায্য এখানে আমরা পাই না। যেটুকু চলে আমাদের নিজস্ব লোকের কাছে, ভক্তদের কাছে ভিক্ষাই। কোনো সরকারি এখানে কেউ আমাদের কোনো সাহায্য করেনি। না, দুবরাজপুর পৌরসভা বলতে গেলে জলের ট্যাঙ্কি দেয়, 2 দিনে 2টা জল, বাকি কিছুই না। স্থানীয় কাউন্সিলের কাছে কিছু দেয়। আমার নাম শ্রীবাস দাস বৈষ্ণব। আমি এখানের যে সেবাই তার ছেলে। অন্যদিকে টাটা থেকে আসা প্রেমানন্দ মহারাজ বলেন, আমি আসছি টাটানগর থেকে। ওখানে আমার একটা আশ্রম আছে, সেই আশ্রমের থেকে আমি সাল ভৈরে জয়দেব আলেই এইখানে পাইরাই, কোনো বছর পাইরাই তো কোনো বছর নাইও পাইরাত পারি অসুবিধা হলে। তবে এইখানে মানে হরিনাম করতে আসানো হয়। এখানে একটা গুরু বাড়ি বটে, খুব একটা বীরত্ব পুরুষের ডেরা, এই জন্যে আসা হয়। এখানে আসিয়া আমরা গুরুর যাহা ভজন কীর্তন এইসব গান টান বাউল টাউল করা হয় সাল ভৈরে একবার। এখানে অনেক বাংলা, বিহার, ঝাড়খণ্ড, মারখণ্ড চতুর্দিকের আসিয়েছেন আর বা আসেন, তবে কিছু কম আসে, কোনো বছর বেশি আসে। আমার নাম প্রেমানন্দ। অপরদিকে আসাম থেকে আসা নীলনাথ মহারাজ জানান, আমি এখান থেকে জয়দেব থেকে আসছি দুবরাজপুর। কেন বাবা দরবেশের এখানে খুব বড় একটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছরে, না এই বছরেও মন খুব টেনেছে, সেই জন্য আমরা দরবেশে এসেছি। আর দরবেশে গেলে মনের মধ্যে একটা মানে কি আনন্দ পাওয়া যায় বুঝিয়ে বলা যাবে না, যে বাবার এখানে কি মহিমা আছে, কি আনন্দ আছে, কি খুশি আছে। তো যখন আসি তখন অন্যরকম থাকি। জয়দেব থেকে টানার পরই আমাদের দরবেশে টানে বাবা, তাই দরবেশে টানে আমরা চলে আসি বাবা দরবেশে ধামে।
3 দিন অনুষ্ঠান হয়, সে আনন্দ খুবই হয়। সে আনন্দ করে তারপর সব নিজেরা আমরা চলে যাই আসাম। আমি ধরেন আসামে থাকি কামরূপ কামাখ্যা মন্দিরে, ওখান থেকে জয়দেব আসি, জয়দেব থেকে দরবেশ এখনও কুম্ভ যায়নি, কুম্ভ যাব 9 তারিখে আমরা বেরোবো, 12 তারিখে ওই চানটা করবো, 25-26 ফেব্রুয়ারি চানটা করবো, তারপর আমরা রিটার্ন করব। এই বাবা দরবেশে গুরুদেবের টানেই চলে আসি। জানি না এখানে গুরুদেব কী করে রেখেছে আমাদেরকে, এত টান বাবার প্রতি, এত কেন টান জানি না, দূরে দূরে আসতে হয়। কোথাও মন টানে না যেতে, বাবা দরবেশের জন্যেই মন অন্য জায়গায় টানেই না, কেন টানে জানি না। অনেক নিমন্ত্রণ আসে, কার্ড আসে, তবে বাবা দরবেশকে ছেড়ে আমরা যেতে নারাজ। আর যতদিন বাঁচবো হয়তো বাবা দরবেশের কাছে আসবো। মোটামুটি আমি 12-13-14 বছর ধরে আসছি বাবা দরবেশের কাছে। এখানে এসে ধ্বনি চেতন করি, ধ্বনির মধ্যে থাকি, একটু গান বাজনা যদি ভালো লাগে তো করি। আর এই দরবেশের যেগুলো ক্রিয়াকর্ম সেগুলো একটু করে দিই বাবাদেরকে। অনেক কিছুই আছে আমার কাছে, সাঙ্গা আছে, এই যে সাঙ্গা, এই যে ডামরু আছে, আরও আছে এখানে চান্ডু মান্ডু আছে, মায়ের ছবি আছে, গুরু গোরখনাথের ছবি আছে, শিবের ছবি আছে, মা তারার ছবি আছে। এগুলো রাখতেই হয়, যেখানেই যাই আমাকে এগুলো লাগে। আপনার নামটা? আমার নাম হচ্ছে অঘোর নীলনাথ মহারাজ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।